আচ্ছা, আপনি এভাবে একজন বিবাহিত পুরুষ যার একটা ছেলেও আছে তাকে বিয়ে করতে রাজি হয়েছেন কেন? নিশ্চয়ই টাকার জন্য। সেই মহিলার সাথে তাল মিলিয়ে আরেকজন বলে ওঠে, তা নয় তো আবার কি, আজকালকার মেয়েদের তো টাকা হলেই চলে। টাকা থাকলে এরা এক পা কবরে ফেলে দেওয়া বুড়োকেও বিয়ে করতে পারে। এসব অপমানজনক কথা সহ্য হলো না মেহুলের, তাই সে প্রতিবাদ করে বলল, আমি শুনেছি যে নিজে যেমন সে বাকি সবাইকে তার মতোই ভাবে। তাই আমার মনে হয় আপনারাই টাকার জন্য আপনাদের স্বামীকে বিয়ে করেছেন এবং আমার ব্যাপারে সেটাই ভাবছেন। মেহুলের এই প্রতিবাদ সহ্য হলো না তাদের। তার মধ্যে একজন ছিল আকাশের উচ্চপদস্থ অফিসারের স্ত্রী। তিনি মেহুলকে ভয় দেখিয়ে বলেন, এই মেয়ে, একদম মুখে মুখে কথা বলবে না। তুমি আমাকে চেনো না চেনো না, আমি কি করতে পারি সেটাও তুমি জানো না। আমি যদি নিজের স্বামীকে বলি তাহলে তিনি তোমার স্বামীর চাকরি কেড়ে নিতে পারেন, তাই আমার সামনে মুখ সামলে কথা বলবে। মেহুল অনেক বেশি সাহসী, তাই ওই মহিলার এমন হুমকিতেও ভয় না পেয়ে মেহুল বলল, আমার স্বামী নিজের যোগ্যতায় জবটা পেয়েছে, আপনার স্বামীর পা ছেটে নয়। তাই আমার কোনো প্রয়োজন নেই আপনাকে ভয় পেয়ে চলার। এবার মহিলা রেগে গিয়ে তার স্বামীকে ডেকে পাঠালো। সেই মহিলার স্বামী এসে উপস্থিত হলে মহিলাটা নাটক করে বলে, জানো, এই মেয়েটা আমাকে বলেছে আমি নাকি টাকার জন্য, মানে টাকার লোভে পড়ে তোমাকে বিয়ে করেছি। কত বড় সাহস ওর! জানো, তোমার আন্ডারে কাজ করা আকাশ হুসাইনের স্ত্রী। আকাশের সিনিয়র কর্মকর্তা আকাশকে ডেকে পাঠান। আকাশ সেখানে উপস্থিত হলে তিনি বলেন, এসব আমি কি শুনছি? তোমার স্ত্রী কোন সাহস আমার স্ত্রীকে বলে যে টাকার লোভে আমাকে বিয়ে করেছে? কেমন মেয়েকে বিয়ে করেছো যে কোনো ম্যানার্স শেখেনি? এমন মেয়েকে নিয়ে আবার পার্টিতে এসেছো? আকাশ মাথা নিচু করে থাকে। মেহুলের কথা কিছু বলার বদলে সে উল্টো বলে, সরি স্যার, আমি আমার স্ত্রীর হয়ে ক্ষমা চাইছি। আম, আমি ওকে বলে দেব যেন এরপর থেকে এমন ভুল না করে। মেহুল আকাশকে এভাবে ক্ষমা চাইতে দেখে বলে, তুমি ক্ষমা চাইছো কেন? আমি তো কোনো ভুল করিনি। ইনফ্যাক্ট আমি আগ বাড়িয়ে কাউকে কিছু বলিনি, ওনারাই তো প্রথমে শুরু করেছেন। আকাশ মেহুলকে চোখের ইশারায় চুপ করতে বলে, কিন্তু মেহুল চুপ করে থাকে না। বরাবরই অন্যায়ের প্রতিবাদ করতে পারে সে। আকাশের সিনিয়রের স্ত্রী মেহুলকে বললেন, এই মেয়ে, তুমি এখনো কোন মুখে এত কথা বলছো? তোমার তো উচিত আমার পা ধরে ক্ষমা চাওয়া। মেহুলের রাগ এবার মাথায় উঠে যায়। সে ওই মহিলার সামনে গিয়ে রাগী গলায় বলে, আমি আপনার বাড়ির কাজের লোক নই যে আমার সাথে এমন ব্যবহার করবেন। আমি কেন আপনার পা ধরে ক্ষমা চাইবো? নিজের স্বামীর চাকরি বাঁচানোর থেকেও নিজের আত্মসম্মান আমার কাছে বড়। মেহুল রায়ানকে সাথে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। আকাশ তার পেছনে এসে বলে, এটা কি করলে তুমি? ওনাদের সাথে এমন ব্যবহার করলে কেন? এখন তোমার জন্য যদি আমার চাকরি... মেহুল তাচ্ছল্যর হাসি হেসে বলে, কেমন স্বামী আপনি, যার কাছে নিজের স্ত্রীর সম্মানের থেকে নিজের চাকরি বড় হয়? আপনার তো উচিত ছিল আমার হয়ে দুটো কথা বলা, তা না করে আপনি ক্ষমা চাইছেন, এখন আবার আমার কাছে কৈফিয়ত চাইছেন। আকাশ বলে, সবসময় প্রতিবাদ করতে নেই। এখন যদি আমার চাকরিটা চলে যায় তখন আমার ফ্যামিলির কি হবে? আমার চাকরির উপর নির্ভর করেই পুরো পরিবার চলে। মেহুল কোনো কথা না বলে চলে আসে সেখান থেকে। আকাশ নিজেই নিজের সাথে বিড়বিড় করে বলতে থাকে, আবারও কি তবে আমার এই মুখ বুজে সব মেনে নেওয়ার স্বভাবের কারণে আমার সংসার ভাঙতে চলেছে? আমিন আক্তার মেহুলের কাছ থেকে আকাশের অফিসে কি কি ঘটেছে সব শুনলেন। সব শুনে তিনি বললেন, আমি বুঝতে পারছি তোমার সাথে অন্যায় হয়েছে। আমার ছেলের হয়েও আমি কোনো ওকালতি করব না। আসলে কি বলো তো, আমার ছেলে ছোট থেকেই সহজ সরল আর ভীতু স্বভাবের। ও সব কিছু খুব সহজেই মেনে নেয়, কাউকে খুব সহজে বিশ্বাস করে নেয়। ভুল মানুষকে বিশ্বাস করেই তো জীবনে একবার ভয়ঙ্কর ভাবে ঠকে গেছে ও। মেহুলের কৌতূহল হয় এই বিষয়ে জানার জন্য, তাই সে প্রশ্ন করে, কাকে বিশ্বাস করে ঠকে গিয়েছিল আপনার ছেলে? আমাকে বলুন প্লিজ। আমিনা আক্তার কিছু বলতে যাবেন, তার আগেই আশিক চলে আসে। আশিক এসে তাদের কথার মাঝে ফোড়ন কেটে বলে, একটা খবর শুনেছো? আমিনা আক্তার ভ্রুকুচকে জিজ্ঞাসা করেন, তুই আবার কোন সত্যি শুনে এলি রে? আশিক সোফায় পা তুলে বসে বলে, অন্তর চৌধুরী বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছেন। আমিনা আক্তার বলেন, তোকে কে বললো এই কথা?
আজ দেখলাম পার্কে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাদের অনেক বেশি ঘনিষ্ঠ লাগছিল। কথা এখানেই থেমে যায়। আমিন আক্তার মেহুলকে নিয়ে রান্নাঘরে চলে যান, কারণ রাতের রান্না করতে হবে। আমিন আক্তার রান্না করেন আর মেহুল সবজি কাটে। সময় এভাবে অতিবাহিত হয়। রাতের ডিনার করতে আসে আকাশ। মেহুল আকাশের সাথে কোনো বাক্য বিনিময় করে না। আকাশ কথা বলার চেষ্টা করলে ও মেহুল পাত্তা দেয় না। রুমে এসে মেহুল ঘুম পড়ানি গান শুনিয়ে রায়ানকে ঘুম পাড়িয়ে দিতে থাকে। রায়ান ঘুমের ঘোরে তলিয়ে গেলেও মেহুলও তার পাশে শুয়ে পড়ে। আকাশ মেহুলকে বলে, তুমি কি এখনো রাগ করে আছো আমার উপরে? না, রাগ করব কেন? আমার রাগ করায় কি শোভা পায়? আমার রাগ তো নাজায়েজ। আমি তো রোবট, তাই আমার কোনো অনুভূতি নেই। আকাশ নিজের সপক্ষে বলে, আমি কি করব বলতে পারো? আমার চাকরি বাঁচানোটা তো অনেক বেশি দরকার ছিল। একজন স্ত্রীর সম্মান রক্ষা করা তার স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে। আর যেই স্বামী সেই দায়িত্ব পালন করতে না পারে, সে স্বামী নামের কলঙ্ক। আকাশ কথাটা শুনে ক্ষেপে যায়। সাথে সাথে মেহুলের কাছ থেকে সরে আসে আর বলে, তোমরা সব মেয়েরাই এক। তোমাদের স্বভাবই হলো তেড়া, কিছু বুঝতে চাও না। কি ভাবো কি তোমরা? হ্যাঁ, ছেলেদের কত কি সামাল দিয়ে চলতে হয় জানো? মেহুল বলে, এত হাইপার হও না, তুমি শান্ত হও। আকাশ মেহুলকে আবার কাছে টেনে নেয়। মেহুল ও আকাশের সাথে সব ঠিকঠাক হয়ে যায়। এরপর কয়েকদিন সবকিছু ভালো যায়। তারপর নতুন সমস্যা দেখা দেয়। মেহুল একদিন রায়ানকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় দেখতে পায় তার বোন পিহুকে। পিহু একটি পার্কে দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছিল। মেহুলের খটকা লাগে বিষয়টা নিয়ে, কারণ সে তার মায়ের কাছে শুনেছিল পিহু নাকি গত কয়েকদিন থেকে অনেক বদলে গেছে। আজকাল নাকি সারাদিন ফোনে ডুব দিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলে, আবার অনেক রাত করে বাড়িতেও ফিরে সে। এসব কারণে মেহুলেরও সন্দেহ হয় পিহুর উপর। তাই মেহুল ব্যাপারটা দেখার জন্য দাঁড়িয়ে থাকে। একটু পরে একটা বড় গাড়ি এসে পিহুর সামনে দাঁড়ায়। পিহু সেই গাড়িটার দিকে তাকিয়ে হাসে, যেন এই গাড়ির জন্যই এতক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে। মেহুল তখন পর্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছিল সবকিছু। গাড়িটাকে দেখেই তার মনে একটু একটু সন্দেহ জাগতে শুরু করে। মেহুল কিছুক্ষণ ভেবে বলে, এই গাড়িটাকে আমি কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। খুব চেনা চেনা লাগছে যে, কিন্তু কোথায় দেখেছি সেটাই ঠিক মনে করতে পারছি না। এদিকে পিহু আর অপেক্ষা না করে গাড়িটাতে উঠে পড়ে। পিহু গাড়িতে ওঠা মাত্রই অন্তর তাকে বলে, তুমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলে সুইটহার্ট? বেশি কষ্ট হয়নি তো? পিহু অন্তরকে বেশ ঘনিষ্ঠ হয়ে বলে, একদম কষ্ট হয়নি। তুমি আমার কথা ভেবো না, চলো এখন আমাদের আজকের ডেটে যাই। তোমাকে যখন ভালোবাসি তখন এই কিছু সময় তো কিছুই না। তোমার জন্য আজীবন অপেক্ষা করতে রাজি আছি। অন্তর গাড়িটা স্টার্ট দেয়। মেহুলের এবার একটু একটু মনে পড়ে। সে বলে, এটা অন্তর চৌধুরীর গাড়ি না? সেটাই তো মনে হচ্ছে আমার। তাহলে কি পিহু অন্তর চৌধুরীর সাথে? এরপরেই মেহুলের মনে পড়ে যায় কয়েকদিন আগের কথা। সেদিন রাত্রে আশিকও তো এই একই কথাই বলছিল, যে সে দেখেছে অন্তর চৌধুরী নাকি কোনো একটা মেয়ের সাথে কয়েকদিন থেকে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া মেহুলের তো সেই কথাটাও মনে পড়ে যায় যে অন্তরকে প্রথম দেখে পিহু কিভাবে হাঁ করে তাকিয়েছিল। মেহুল এবার বলে, ওই অন্তর চৌধুরীকে আমার ভালো মানুষ বলে মনে হয় না। জানি না উনি পিহুকে নিয়ে কোথায় যাচ্ছে। আমাকে আগে নিজের বোনকে এই বিপদ থেকে বাঁচাতে হবে, তারপর অন্য কিছু ভাবা যাবে। মেহুল একটা রিকশাকে দাঁড় করায়। তারপর রিকশাওয়ালাকে বলে, ওই সময়ে যেই বড় কালো গাড়িটাকে দেখা যাচ্ছে সেই গাড়িটাকে ফলো করুন তো। রিকশাওয়ালা বলেন, মাফ করবেন ম্যাডাম, কিন্তু এসব ফলো টলো করতে পারবো না, এগুলো অনেক ঝামেলা কাম। মেহুল বলে, আপনাকে দ্বিগুণ ভাড়া দিব, তবুও বলছি আপনি ওই গাড়িটাকে ফলো করুন। একজনের জীবন জড়িয়ে আছে। দ্বিগুণ ভাড়ার কথা শুনে রিকশাওয়ালা আর আপত্তি করেন না। বিনা বাক্যে সামান্যের গাড়িটাকে ফলো করতে থাকে। মেহুল উত্তেজিত ছিল কি হয় সেটা দেখার জন্য। অন্যদিকে পিহু গাড়ির লুকিং গ্লাসে খেয়াল করে একটা রিকশা অনেকক্ষণ ধরে তাদের পেছনে আসছে। পিহু আরো ভালো করে লক্ষ্য করতে থাকে। একসময় অন্তরকে বিষয়টা জানিয়ে বলে, তুমি খেয়াল করেছ ওই রিক্সাটা অনেকক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে। অন্তর বলে, ও তাই, দাঁড়াও, আমি ব্যাপারটা ভালোভাবে দেখছি।
হয়তো কোনো সমাধান করলেও করতে পারবো। অন্তর রিকশাটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখতে পায় সেখানে মেহুল বসে আছে। অন্তর তখন পিহুকে বিষয়টা জানিয়ে বলে, তোমার বোনকে দেখলাম রিক্সার মধ্যে, কি করবে এখন? পিহু বলে, মেহুল আপি, ও শিট, তুমি একটা কাজ করো, আরো জোরে গাড়ি চালাও তো, যাতে আপনি আমাদের ধরতে না পারে, কারণ আপনি যদি সবটা জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ফাস্ট চালাও। পিহুর কথা শুনে অন্তর খুব জোরে গাড়ি চালাতে থাকে। মেহুলও রিকশাওয়ালাকে বলে, আপনি একটু জোরে রিক্সা চালান, গাড়িটা যেন চোখের বাইরে যেতে না পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে রিকশা জ্যামে আটকে যায়। এই সুযোগে অন্তর আর পিহু গাড়িতে করে দূরে যায়। মেহুল হতাশ হয়ে রিকশা থেকে নেমে যায়। রিকশার ভাড়া মিটিয়ে ফুটপাত দিয়ে রাস্তা পার হয়। পিহুকে একটি রেস্টুরেন্টের বাইরে আটক করে মেহুল। তারপর পিহুর একটার পর একটা থাপ্পড় দেয়। পিহু পুরো বোকা বনে যায়। মেহুল ক্ষান্ত না হয়ে বলে, তুই এত সাহস কোথায় পেলি? কি ভেবেছিলি কি আমি জানতে বা বুঝতে পারবো না? আমি তোর বড় বোন পিহু, তোর থেকে কিছু বছর হলেও দুনিয়ায় বেশি রেখেছি। বল, ওই অন্তর চৌধুরীর সাথে তুই কি করছিলি? পিহু প্রথমে অস্বীকার করে বলে, তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে আপি, আমার অন্তর চৌধুরীর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু মেহুল পিহু ও অন্তরের ঘনিষ্ঠ কিছু ছবি দেখায়, যা সে রেস্টুরেন্টের ভেতরে অনেক গোপনে তুলেছে। পিহুকে ছবিগুলো দেখিয়ে বলে, এবার কি অস্বীকার করবি তুই? পিহু এবার কোনো রাগঢাক না রেখে বলে, হ্যাঁ, আমি অন্তরের সাথে রিলেশন করি, তাতে তোর কি সমস্যা? নিজে তো টাকার লোভে এক বাচ্চার বাপকে বিয়ে করেছিস তুই আপি, এখন আমি একটা ভালো ছেলে পেয়েছি জন্য সহ্য হচ্ছে না? মেহুল পিহুকে চোখ রাঙিয়ে বলে, ভদ্রভাবে কথা বল, ভুলে যাস না আমি তোর বড় বোন হই। আমি কিচ্ছু ভুল করিনি আপি, তুই আমার ব্যাপারে নাক গলাবি না। আমি অন্তরকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। দেখি তুই কি করতে পারিস আমার। তোর মতো বড় বোনের আমার দরকার নেই, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কথাগুলো বলে ধাক্কা দিয়ে মেহুলকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর নিজের মতো চলে যায়। মেহুল দাঁড়িয়ে থেকে অশ্রু বিসর্জন দিতে থাকে। নিজের বোনের কাছ থেকে এভাবে অপমানিত হতে হবে সেটা কখনো আশা করেনি। অন্যদিকে অন্তর দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হাসতে হাসতে বলে, আমি তাহলে সফল হয়েছি, এবার শুধু দেখে যাও আকাশ ও মেহুল আর কি কি হয় তোমাদের সাথে। মেহুল আর বেশিক্ষণ দাঁড়ায় না, কারণ রায়ানের স্কুল ছুটি দেওয়ার সময় এসে গেছে। তাই রায়ানকে আনতে যেতে হবে। মেহুল তৎক্ষণাৎ রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামের মধ্যে আটকে যায়। জ্যামে আটকে থাকার পর রায়ানের স্কুলের সামনে উপস্থিত হতেই চরম অবাক হয়ে যায় মেহুল, কারণ সে এসে দেখে স্কুল অনেক আগেই ছুটি হয়ে গেছে। মেহুল স্কুলের দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, স্কুল কতক্ষণ আগে ছুটি হয়েছে? তা প্রায় আধা ঘন্টা খানেক হবে। সব বাচ্চারা কি চলে গেছে? জি। মেহুল আর দেরি না করে আকাশকে ফোন দেয়। আকাশ ফোন রিসিভ করলে মেহুল তাকে জিজ্ঞাসা করে সে রায়ানকে নিয়ে গেছে কিনা। আকাশ বলে না। আশিককে ফোন করলে সেও একই কথা বলে। সে জানায় রায়ান বাড়িতেও আসেনি। মেহুল দিব্যেদিক জ্ঞান হারিয়ে ফেলে। তারপর মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, কোথায় পাবে সে রায়ানকে। মেহুলের মাথায় একবার আসে যে অন্তর নিয়ে গেছে কিনা, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে অন্তর তো পিহুর সাথে ছিল, সাথে রায়ানের হলো কি। সারাদিন মেহুল একা একা রায়ানকে খুঁজতে থাকে এবং সন্ধ্যায় বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে আরও বেশি অবাক হয় সে, কারণ আকাশ রায়ানের নিখোঁজ হওয়ার কথা শুনেও বাড়িতে ফেরেনি। আমিনা আক্তারকেও নিশ্চিত লাগছে, শুধুমাত্র আশিককে একটু চিন্তিত লাগছে। মেহুল বুঝতে পারে না এই বাড়ির একটা বাচ্চার নিখোঁজ, অথচ সবাই এত স্বাভাবিক আছে কিভাবে। মেহুল বাড়ির সবার উদ্দেশ্যে বলে, আপনারা দয়া করে আমার কাছ থেকে কিছু লুকোবেন না, এবার সত্যিটা বলুন আমায়, রায়ানের সম্পর্কে আপনারা এত উদাসীন কেন? আশিক কিছু বলতে চাইলে আমিনা আক্তার তাকে থামিয়ে দিয়ে বলে, আমরা মোটেই উদাসীন নই, ইতিমধ্যে পুলিশকে সবকিছু জানানো হয়েছে, যা করার এবার তারাই করবে, সেখানে আমরা এই বিষয়ে আর কি করব বলো? মেহুল বলে, কিন্তু আপনাদের মধ্যে আমি তো চিন্তার লেশ মাত্র দেখতে পাচ্ছি না। নিজের পরিবারের একজন সদস্য নিখোঁজ, অথচ আপনাদের কত স্বাভাবিক লাগছে। এতটা স্বাভাবিক থাকা কি সম্ভব বলুন? এমন সময় আকাশ বাড়িতে চলে আসে। আকাশ মেহুলকে বলে, তাহলে তুমি কি বলতে চাইছো? রায়ান আমাদের কেউ নয়? মেহুল আকাশের দিকে একবার তাকায়, তারপর বলে, হ্যাঁ, আমার সেটাই তো মনে হচ্ছে এখন। সত্য মিথ্যে জানি না, সেটা তোমরাই ভালো বলতে পারবে।
আমি শুধু এটুকু জানি যে সবকিছুর পেছনে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, আর এই সব রহস্যের মূলে রয়েছে অন্তরা। আর অন্তর চৌধুরী, তার কথা আর কি বলবো। অন্তর চৌধুরী যে কত ভয়ানক সেটা আমি ইতিমধ্যেই জেনে গেছি। আকাশ জিজ্ঞাসা করে, তুমি অন্তর চৌধুরীর ব্যাপারে কি এমন জানো যে তোমাকে তার ভয়ানক মনে হচ্ছে? মেহুল তখন গত কয়েকদিনে ঘটা ঘটনাগুলো মনে করে। কয়েকদিন আগেই অন্তর চৌধুরী মেহুলকে কিছু ছবি পাঠায়, যেখানে অন্তর চৌধুরী ও পিহুর অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। সেগুলো দেখিয়ে অন্তর চৌধুরী মেহুলকে বলে, আমার সাথে দেখা করো, আমার কথা শুনে চলো, তাহলেই তোমার সব দিক থেকে লাভ হবে। ভুলে যেও না, তোমার বাবার থেকে অনেক টাকা পাবো আমি। আর তাছাড়া তোমার বোনও আমার দখলে। আমার কথা না শুনলে লস হবে তোমারই। এমন কথা শুনে মেহুল খুব ভয় পেয়ে যায়। এরপর একদিন অন্তর চৌধুরীর সাথে দেখা হয়। অন্তর চৌধুরী একটা সাদা পেপার মেহুলের হাতে দিয়ে বলে, এখানে আকাশের সই নিয়ে আসবে। মেহুল অস্বীকৃতি জানিয়ে বলে, এভাবে সাদা পেপারে আমি সাইন আনতে পারবো না, না জানি কি হবে, আমি করতে পারবো না। অন্তর চৌধুরী সেদিন মেহুলকে অনেক হুমকি ধমকি দিয়েছিল, কিন্তু মেহুল সেসব পরোয়া করেনি। আজ হয়তো সেই সবেরই প্রতিফলন দেখতে পাচ্ছে। মেহুল অতীতের কথাগুলো মনে করে সবার সামনে বলে, অন্তর চৌধুরী ভালো লোক নয়। সেদিন তিনি আমাকে একটা সাদা পেপার দিয়ে সেখানে আকাশের সাইন করে নিতে বলেছিলেন। আমার মনে হয় তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। এখন তো আমার সন্দেহ হচ্ছে রায়ানের অপহরণের পেছনেও তার হাত নেই তো। আকাশ বলে, আমার সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। অন্তর কোনো পেপারে আমার সই নিতে বলবে কেন? আমার তো তেমন কোনো সহায় সম্পত্তিও নেই। এই বাড়িটাও আম্মুর নামে। আমার আছে বলতে চাকরিটা। আমিনা আক্তারের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। আমিনা বলেন, এই ভাই বোন আমাদের আর শান্তিতে থাকতে পারলাম না। বোনটা তো আমাদের মান সম্মান সব শেষ করে একটা বোঝা গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেছে, আর আমার বোকার ছেলেটাও সেই বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, আর এখন ভাইটাও। আমিনা আক্তারের পুরো কথা শেষ করার আগেই আকাশ তাকে থামিয়ে দেয়। আকাশ বলে, যদি থানায় মামলা করা হয়ে গিয়েই থাকে, তাহলে এখন আমাদের হাত গুটিয়ে বসে থাকা নিশ্চয়ই উচিত না। পুলিশ নিজের কাজ করুক। রায়ানের যেহেতু আমাদেরই দায়িত্ব, তাই আমাদেরও কিছু করতে হবে। আমি নিজের মতো ওকে খুঁজতে যাচ্ছি। আকাশ আর অপেক্ষা করলো না, নিজের মতো চলে গেল রায়ানকে খুঁজতে। আকাশ যাওয়ার পর মেহুল আমিনা আক্তারকে জিজ্ঞাসা করেন, আপনি তখন কি বলতে চেয়েছিলেন যা সম্পূর্ণ বলতে পারেননি? প্লিজ আমাকে সম্পূর্ণ কথাটা বলে দিন, আমার জানা দরকার। আশিক বলে, ঠিক আছে, আমি তোমাকে সব কিছু বলছি ভাবি। অন্তরা ভাবিকে ভাইয়া পছন্দ করত। শুধুমাত্র অন্তরা ভাবির জন্য অনেক কষ্ট করে চাকরি জোগাড় করে নেয়। সে সময় অন্তরা ভাবির বাবা বেঁচে ছিলেন। তারপর ভাবির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। অন্তরা ভাবির বাবা আমাদের বাবার বন্ধু ছিল। আমাদের পরিবার যে কতটা ভালো সেটা তিনি জানতেন। আর তাছাড়া ভাইয়াও যেহেতু চাকরি পেয়ে গিয়েছিল, তাই তিনিও রাজি হয়ে যান। এরপর সবার সম্মতিক্রমে ভাইয়া আর ভাবির বিয়ে হয়ে যায়। বিয়ের পর সব কিছু স্বাভাবিক ছিল। বিয়ের 1 মাস পর আমরা জানতে পারি ভাবি প্রেগনেন্ট। এটা জেনে আমরা সবাই খুশিই হই। আমাদের পরিবারের সেই সময় খুশির ঢেউ বয়ে যাচ্ছিল। ভাই আর ভাবিকে দেখে সবাই বলতো, এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক খুব কম জানারই আছে। তাদের মধ্যে কত বেশি ভাব ছিল। আমাদের পরিবারের সবার সাথেও ভাবির অনেক ভালো সম্পর্ক ছিল। অন্তরা ভাবি আমাকে নিজের ভাইয়ের মতোই দেখতো, আর আমিও ওনাকে নিজের বড় বোনের মতো সম্মান দিতাম। আম্মু আব্বুও অনেক ভালোবাসতো ভাবিকে। কিন্তু ওই যে কথায় আছে না, অতি সুখ কপালে সয় না। ভাবির যখন প্রেগনেন্সির 8 মাস চলছিল, তখন একদিন কেউ একজন ভাইয়ার কাছে কিছু ছবি পাঠায়, যেখানে ভাবির সাথে অন্য একটা ছেলের ঘনিষ্ঠ মুহূর্ত ছবি ছিল। সেই ছবিগুলো দেখে ভাইয়া জানতে পারে অন্তরা ভাবির সাথে আকাশ ভাইয়ার বিয়ের আগে অন্তরা ভাবি একটা ছেলের সাথে সম্পর্কে ছিল। এটা নিয়ে ভাইয়া ও ভাবির মধ্যে ঝামেলা সূত্রপাত হয়। ভাইয়া প্রথমবারের মতো ভাবির গায়ে হাত তোলে। ঝামেলার এক পর্যায়ে আকাশ ভাইয়া অন্তরা ভাবিকে বলে, তোমার উপর এখন কেন জানি আমার খুব সন্দেহ হচ্ছে। সত্যি করে বলো,
তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেটা আমার কিনা, নাকি এটা অন্য কারো সন্তান? ভাবি সেদিন বলেছিল, হ্যাঁ এটা তোমার বাচ্চা নয়। মেহুল হতবাক হয়ে বলে, তার মানে রায়ান আকাশের সন্তান নয়? আমিনা আক্তার বলেন, হ্যাঁ, জানো তুমি, ওই মেয়ের জন্য আমার সোনার সংসারে কত অশান্তি নেমে এসেছিল। সুখ শান্তির অস্তিত্ব ছিল না। এভাবে সময় যায়। সন্তান জন্ম দিয়ে 2 মাস পর ওই অন্তরার তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। যাওয়ার আগে আকাশকে একটি চিঠি লিখে যায়। সেখানে লেখা ছিল, আমি আমার প্রেমিকের কাছে ফিরে যাচ্ছি। সে আমায় বলেছে যদি তার কাছে ফিরে যাই তাহলে সে আবার সব ভুলে আমার সাথে সম্পর্ক শুরু করবে, কিন্তু সে বলেছে যে এই সন্তানের দায়িত্ব সে নিতে পারবে না। তাই আমি এই বাচ্চাটাকে তোমার হেফাজতে রেখে গেলাম। যদি পারো ওকে দেখে রেখো, না হলে ওকে চাইলে অনাথ আশ্রমেও রেখে আসতে পারো। এসব কথা শুনে মেহুলের মনে অন্তরার জন্য ঘৃণা জন্ম নেয়। একটা মা কত নিচু হলে এমন কথা বলতে পারে। আমিনা আক্তার বলেন, জানো আমার ছেলেটা খুব বোকা আর ভালো মানুষ, তাই তো এত কিছুর পরেও সে ওই অন্তরা ছেলেটাকে নিজের বাচ্চার মতো মানুষ করেছে। ভেবে দেখো ছেলেটা আমার কত কষ্টে ছিল। আমার ছেলের এই অবস্থা দেখে আমার স্বামীও একদিন স্ট্রোক করেন, যার ফলে তার মৃত্যু হয়। এর কিছুদিন পর অন্তরার বাবাও একটা অ্যাক্সিডেন্টে মারা যান। মেহুল সবগুলো ঘটনার বর্ণনা শোনে। সব শুনে তার কাছে স্পষ্ট হয় রায়ানকে নিয়ে সবাই এত উদাসীন কেন। আকাশ হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ির সবাই তখন অসহায় দৃষ্টিতে আকাশের দিকেই তাকিয়ে থাকে। আকাশ সবার সামনে আশাহত গলায় বলে, আমি রায়ানকে কোথাও খুঁজে পাইনি, পুলিশও কোনো সন্ধান দিতে পারেনি। কথা বলতে বলতে একসময় আকাশের চোখে জল চলে আসে, তবে সে সবার অলক্ষ্যে সেই জল মুছে নেয়। আর কেউ না দেখলেও মেহুলের দৃষ্টি এড়ায় না। মেহুল আকাশের পাশে এসে তার কাঁধে হাত রেখে বলে, আমি জানি তুমি রায়ানের প্রতি ভালোবাসা কখনো প্রকাশ না করলেও তুমি ওকে অনেক ভালোবাসো। আজ আমি রায়ানের ব্যাপারে, অন্তরার ব্যাপারে সব কিছু জানতে পেরেছি। আমি জানি অন্তরা তোমাকে ঠকানোই তোমার ওর প্রতি অনেক রাগ। রায়ান তোমার সন্তান নয় জন্যই হয়তো বা তুমি ওর সাথে সহজভাবে মিশতে পারো না। ওর প্রতি তোমার এক ধরনের দ্বিধা কাজ করে, কিন্তু আমি জানি রায়ানকে তুমি কম ভালোবাসো না। সব সম্পর্ক কি আর রক্তের হয়? কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের না হয়েও অনেক বেশি নিবিড় হয়, যা আবেগময় সম্পর্ক। আকাশ বলে, তুমি চিন্তা করো না, রায়ানকে আমরা খুঁজে পাবোই, ওর কিচ্ছু হবে না। মেহুল বলে, হ্যাঁ, আমরা সবাই মিলে খুঁজবো ওকে। প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে হলেও ওকে ফিরিয়ে আনবো। এমন সময় কারো হাত তালি দেওয়ার শব্দ পাওয়া যায়। মেহুল, আকাশ ওরা সবাই সদর দরজার দিকে তাকায়। আকাশ চৌধুরী হাত তালি দিতে দিতে ভেতরে আসছে। অন্তর চৌধুরী সবার উদ্দেশ্যে বলল, বাহ, কত সুন্দর ফ্যামিলি ড্রামা চলছে, দিল খুশ হয়ে গয়া। আমার ভাগ্নেকে অপহরণ করে এখন সবাই মিলে নাটক করছো? অন্তরের মুখে এমন কথা শুনে আকাশ রাগী গলায় বলে, এসব কি বলছো তুমি? আমরা কেন রায়ানকে অপহরণ করব? ভুলে যেও না, রায়ান আমার সন্তান। অন্তর চৌধুরী বাঁকা হেসে বলে, কিচ্ছু ভুলিনি আমি দুলা ভাই। রায়ান তোমার নিজের সন্তান নয়, সে অন্তরা আপু এবং বয়ফ্রেন্ডের সন্তান। এই জন্যই তো তোমাদের এত রাগ তার উপর। আমি শুধু এতদিন নিজের বোনের সম্মান রক্ষার্থে তোমাদের কারো বিপক্ষে কিচ্ছু বলিনি, কিন্তু এখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আর আমি চুপ থাকবো না। তোমরা এত নিচে নেমে গেছো যে ছোট বাচ্চাটার ক্ষতি করতে চাইছো। আশিক অন্তর চৌধুরীর শার্টের কলার ধরে বলে, একদম বাজে কথা বলবে না। কি ভেবেছো তোমার অপকর্মের ব্যাপারে আমরা কিছুই জানি না? মেহুল, ভাবিকে দিয়ে তুমি কি কি করাতে চাইছিলে সব আমরা জানি। তাই তুমি আর অন্তত এখানে এসে এত বড় মুখ করে কথা বলার যোগ্যতা রাখো না। অন্তর চৌধুরী এক ঝটকায় আশিককে নিজের থেকে সরিয়ে দেয়। তারপর নিজের শার্টের কলারে হাত বোলাতে বোলাতে বলে, আমি এত কিছু জানতে চাই না। তোমাদের এত বাজে কথা শোনার টাইম আমার নেই। আমার ভাগ্নিকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি চুপ করে বসে থাকবো না। আমি এখনই পুলিশকে ফোন করছি। পুলিশ এসে আকাশকে আগে থানায় ভরুক, তারপর এমনিই আমার ভাগ্নির সন্ধান পাওয়া যাবে। মেহুল আর চুপ থাকে না। অন্তর চৌধুরীর সামনে এসে তার সামনে আঙুল তুলে বলে,
একদম আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি করার কথা ভাববেন না, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। অন্তর চৌধুরী মেহুলের কানে ফিসফিস করে বলে, তুমি বেশি পাওয়ার দেখিও না, ভুলে যেও না তোমার পরিবারকে তছনছ করে দেওয়ার ক্ষমতা আছে আমার। আমি ভয় পাই না আপনাকে, আর আপনিও ভুলে যাবেন না এখন এটাও আমার পরিবার। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বরকে জেলে ঢোকানোর কথা বলছেন, আর আমি চুপ করে থাকবো এমনটা ভাববেন না। অন্তর চৌধুরীর এবার বলে, আমি কিচ্ছু শুনতে চাই না, আমার ভাগ্নেকে আমার সামনে হাজির করো, না হলে আমি যা বলেছি আমি তাই করব। মেহুল কিছু বলতে যাবে তার আগেই মেহুলের ফোনে একটা মেসেজ আসে। মেহুল সেই মেসেজটা সিন করে। সেখানে লেখা, যদি রায়ানকে ফেরত পেতে চান তাহলে তাড়াতাড়ি নিজে দেওয়া ঠিকানাতে চলে আসুন। আর হ্যাঁ, একদম চালাকি করে পুলিশকে নিয়ে আসবেন না, নিজে একা আসবেন, না হলে রায়ানকে খতম করে দেওয়া হবে। মেসেজটা দেখে ভয় মেহুলের আত্মরত্না কেঁপে ওঠে। সে কি করবে সেটা বুঝতে পারছিল না। অবশেষে মেহুল সিদ্ধান্ত নেয় সেই অপহরণকারীদের পাঠানো ঠিকানাতেই যাবে, আর সেখান থেকে রায়ানকে উদ্ধার করে আনবে। যেই ভাবা সেই কাজ। মেহুল সেই অন্তর চৌধুরীর সামনে বলে, আমাকে কিছুটা সময় দিন, আজ রাতের মধ্যে আমি রায়ানকে ফিরিয়ে নিয়ে আসব, আর যদি সেটা না পারি তাহলে আপনি যা করার করবেন। অন্তর চৌধুরী রাজি হয়ে যায় মেহুলের কথায়। সে বলে, ঠিক আছে, আজকে রাতটা তোমাদের সময় দিচ্ছি, তার মধ্যে যদি রায়ানকে ফিরিয়ে আনতে পারো ভালো, আর না হলে পুলিশ এনে আমি এই আকাশকে গ্রেফতার করাবো। আমার পাওয়ার সম্পর্কে কিন্তু তোমাদের কারো কোনো ধারণা নেই। মেহুলের অপেক্ষা না করে একা বাড়ি থেকে বের হতে যায়। তখন আকাশ মেহুলের সামনে এসে দাঁড়ায়। মেহুলকে বলে, এত রাতে তুমি একা একা কোথায় যাচ্ছ? এভাবে একা যাওয়া নিরাপদ নয়, চলো আমিও যাব তোমার সাথে। অন্তর চৌধুরী আকাশকে বাধা দিয়ে বলে, আমাকে কি বোকা ভেবেছো তোমরা? আকাশকে আমার চোখের সামনে থেকে কোথাও যেতে দেবো না। এখন তোমরা রায়ানকে খোঁজার নাম করে পালিয়ে যাবে, তাই তো? এমনটা আমি হতে দেব না। আকাশ কিছু বলতে যাবে তার আগেই আশিক বলে, ঠিক আছে তুই থাক ভাইয়া, আমি ভাবির সাথে যাচ্ছি। মেহুল আপত্তি করে বলে, কাউকে আমার সাথে যেতে হবে না, তোমরা কেউ চিন্তা করো না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো, রায়ানকেও আমি ফিরিয়ে আনবো। কথাগুলো বলে আর দাঁড়ালো না মেহুল। এক ছুটি বাড়ির বাইরে চলে গেল। আমিনা আক্তার বলেন, এসব কি হচ্ছে আমাদের বাড়িতে? সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। আমি কোথায় ভেবেছিলাম আমাদের সংসারে সুখ শান্তি আবার ফিরে আসবে, তা না, উল্টে আরো সমস্যা তৈরি হচ্ছে। সবকিছু হয়েছে ওই অন্তরার জন্য। নিজে তো আমার সোনার সংসারটাকে জ্বালিয়ে দিয়ে গেছেই, যাওয়ার আগে নিজের বাচ্চাটাকে রেখে গেছে আমাদের জন্য নতুন নতুন বিপদ তৈরি করার জন্য। মেহুল রাস্তা দিয়ে ছুটে চলেছে। একটা ট্যাক্সি দেখতে থামতে বলে। ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন। আল্লাহ। ট্যাক্সি ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। মেহুলের মনে হয় তখন ঝড় বয়ে যেতে থাকে। মেহুল তখন চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আজ রায়ানকে উদ্ধার করতে পারি। ছোট মাসুম বাচ্চাটার যে কোনো দোষ নেই, ওর যেন কোনো ক্ষতি না হয়। এভাবে সারা রাস্তা প্রার্থনা করতেই অতিবাহিত হয়। তারপর মেহুল তার গন্তব্যে পৌঁছে যায়। ট্যাক্সি থেকে থেমে ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যায়। একটা পরিত্যক্ত গোডাউনের সামনে এসে দাঁড়ায় মেহুল, কারণ তাকে এখানেই আসতে বলা হয়েছে। আশেপাশে কাউকে না দেখে মেহুলের অস্বাভাবিক লাগে। সে আপন মনে বিড়বিড় করে বলে, এখানেই তো আসতে বলা হয়েছিল আমায়, কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। এমন সময় কেউ একজন এসে মেহুলের মাথায় বন্দুক তাক করে। ভয়ে মেহুলের আত্মরত্না কেঁপে ওঠে। মেহুলের মাথায় বন্দুক তাক করে একজন লোক, তার পাশে আরো একজন ছিল। মেহুল লোকটিকে বলে, কেন করছেন এরকম? কি চান আপনারা? পাশের লোকটি বলল, বেশি কথা না, চুপচাপ আমাদের সাথে চল। আমাদের কথা মতো না চললে এই বন্দুক থেকে গুলি বের হয়ে যাবে, সেটা মনে রাখিস। মেহুল আর কিছু বলার সুযোগ পেল না। লোকগুলো তাকে নিজেদের সাথে নিয়ে যেতে লাগলো। মেহুলকে একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে দিল তারা। মেহুল কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। মেহুল নিজের ফোন বের করলো। দুর্ভাগ্যবশত ফোনের চার্জ ছিল না। মেহুলের এখন হা হুতাশ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
এমন সময় মেহুল একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারল। মেহুল অন্ধকারে কান্নার আওয়াজ অনুসরণ করেই এগিয়ে যেতে লাগলো। বাচ্চাটির কাছে গিয়ে বুঝলো এটা রায়ানের গলা। মেহুল রায়ানকে বলে, ভয় পেও না রায়ান, তোমার নতুন মা এসে গেছে, আমি তোমাকে এখান থেকে রক্ষা করে নিয়ে যাব। রায়ানের গলার স্বর কানে যেতেই রায়ানের কান্না থেমে যায়। রায়ান ভরসা পায় মেহুলের উপস্থিতি। নতুন মা আমাকে এখান থেকে নিয়ে চলো, এখানকার লোকরা খুব পচা, আমাকে অনেক ভয় দেখিয়েছে। রায়ান বলে। মেহুলের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাই সে রায়ানকে প্রশ্নটা করেই ফেলে। আচ্ছা রায়ান, তুমি এখানে এলে কিভাবে? মানে কে এখানে তোমায় নিয়ে এসছে? রায়ান উত্তরে বলল, আমার স্কুল যখন ছুটি হয় তখন আমি গেটেই দাঁড়িয়েছিলাম, তখন একটা আঙ্কেল এসে আমায় বলে, আমি তোমার বাবার বন্ধু, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি তখন লোকটার কথায় বিশ্বাস করে তার সাথে চলে আসি, কিন্তু এই পচা লোকটা আমাকে এখানে এনে বন্দি করে রাখে। রায়ানের কথা শুনে মেহুল স্পষ্ট বুঝতে পারে কিভাবে তাকে অপহরণ করা হয়েছে। মেহুল বলে,